গুড মর্নিং, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো 26-এর ভোট যুদ্ধ, আর সেই ভোট যুদ্ধের লড়াই। বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা। ভবানীপুরে রবিবার তৃণমূলের কর্মী সভা, তৃণমূল নেত্রীর প্রথম কর্মী সভা রয়েছে। রবিবার সন্ধ্যায় চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করবেন তিনি। আসুন সরাসরি এই নিয়ে কথা বলি। সহকর্মী আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, 2021 সালের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটি স্লোগান ব্যবহার করেছিল এবং সেই হিসাবে ক্যাম্পেইন সংও তারা তৈরি করেছিল, যার নাম ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। তো সেই ধাঁচে এবারে ভবানীপুরের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্লোগান, যেখানে তারা উল্লেখ করেছেন উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। এর মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস দুটো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এক, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাটি। দুই, ভবানীপুরের মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের নিজেদের মেয়ে ভাবেন। সেই বার্তাকে সামনে রেখেই তারা নির্বাচনের প্রচারে নামবেন। গত বৃহস্পতিবার দিনই কি আমরা দেখেছি, যখন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির বাড়িতে যখন বৈঠক হয় কাউন্সিলর ফিরাদ হাকিম তাদের উপস্থিতিতে, তখন দলের কাউন্সিলরদেরকে নির্দিষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছিল যে প্রত্যেক কাউন্সিলরকে তার নিজের এলাকাতে কি ধরনের ভূমিকা পালন করতে হবে। এবং ভবানীপুরের ক্ষেত্রে বাড়ি বাড়ি প্রচারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা বহুতলের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে ভোটের লাইনে এসে দাঁড় করানো। এছাড়া ভবানীপুরের যে বিধানসভার যে ক্যারেক্টার, সেটা তাকে বলা হয় মিনি ইন্ডিয়া, এবং চারিদিকে বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস, অবাঙালি প্রচুর ভোটার সেখানে রয়েছেন, এবং বরাবর এই নির্দিষ্ট কতগুলো ওয়ার্ডের ওপর বিজেপির তরফ থেকে জোর দেওয়া হয়। খুব অল্প সময়ের আগেও আমরা দেখেছি যে যখন এসআইআর প্রক্রিয়া নিয়ে জোরদার আলোচনা চলছে, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিএলও 2 নিয়ে বৈঠক করেছেন। এবং গত বৃহস্পতিবারের বৈঠকের পর দলের কাউন্সিলররা, নেতাকর্মীরা কি ধরনের কাজ করবেন সেটাও কার্যত পরিষ্কার, এবং তারা সেই ধরনের প্রচার শুরুও করে দিয়েছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু এই কেন্দ্রের প্রার্থী, একই সঙ্গে তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি তো গোটা রাজ্য জুড়ে প্রচার বেরোবেন। মঙ্গলবার থেকে তার উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করার কথা রয়েছে। এই অবস্থাতে দাঁড়িয়ে প্রত্যেকদিন এই কাউন্সিলর, বিএলও 2 সহ যারা ভোটের প্রচারের দায়িত্বে রয়েছেন তাদেরকে ঠিক কি ভূমিকা পালন করতে হবে, সেই বার্তাই আজকে তিনি তার এই কর্মী সভাটা রাখতে চলেছেন, যাকে বলা হচ্ছে কার্যত একেবারে পেপ টক। আর দ্বিতীয়ত গত কয়েকদিন ধরে বিভিন্ন ওয়ার্ড ঘুরে বিএলও 2রা বা ওয়ার্ডের কাউন্সিলররা ভবানীপুরের মানুষের সঙ্গে কথা বলে তারা কোন কোন বিষয়গুলোকে চিহ্নিত করেছেন, যার ভিত্তিতে তৃণমূল কংগ্রেস এই প্রচারে আরো জোর দিতে পারে, সেই সংক্রান্ত বার্তাও তিনি শুনবেন। এই কারণেই আজকে চেতলার অহিন্দ্র মঞ্চে এই কর্মী সভাটিকে ডাকা হয়েছে। বেশ। ষাট লক্ষ বিচারাধীনের মধ্যে প্রায় 27 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। কাদের নাম থাকছে আর কাদের নাম বাদ যাচ্ছে, রেজাল্ট আউট আগামীকাল। ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 23 মার্চ অর্থাৎ সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। এরপর থেকে প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করবে কমিশন। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বিচারাধীনের সংখ্যা 60,06,675। শুক্রবার পর্যন্ত 27,23,000 নামের নিষ্পত্তি হয়ে গেছে। এর ভিত্তিতে সোমবার তালিকা প্রকাশ হওয়ার কথা। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। যাদের নাম বাদ যাবে তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে 23 জেলার জন্য প্রাক্তন বিচারকদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করে দেবো। ট্রাইব্যুনাল এখন যে আছে, জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে। এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে, যখনই তৈরি হবে আমরা লেগে আছি যত তাড়াতাড়ি এদেরকে কার্যকারী করতে পারবো। গত 24 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলার এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ। গত 10 মার্চ ফের নজিরবিহীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন হবে।
এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ যাবে তারা এই ট্রাইব্যুনালগুলিতে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অনলাইনে, জেলা শাসক অথবা মহকুমা শাসকের অফিসে গিয়ে। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? অবশেষে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে সোমবার বিকেলে। পাশাপাশি তালিকা প্রকাশের আগেই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি করে দিল ট্রাইব্যুনালও। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আগামীকাল নতুন ভোটার তালিকা, আগামীকাল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে 2টি সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের। সোমবার ও শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের। এখনো পর্যন্ত 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। কথা বলবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, সোমবার বিকেলে তালিকা প্রকাশ হবে এবং কমিশনের তরফে জানানো হয়েছে আগামীকাল তালিকা প্রকাশ হতে হতে সন্ধ্যে হয়ে যাবে, অর্থাৎ সন্ধ্যে 6টার পরেই তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে। এবং প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা তা আগামীকাল সন্ধ্যেবেলায় প্রকাশ হওয়ার পর বিভিন্ন জেলা শাসকরা বুথে টাঙিয়ে দেবেন। ইতিমধ্যেই সেই নির্দেশ নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে যে বুথে যাতে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা টাঙিয়ে দেওয়া হয় এবং সোমবার প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর শুক্রবার দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে। ওকে, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগে সুপ্রিম নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলাভিত্তিক 19টি ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হলো। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলেও আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের নাম তালিকায় থাকবে না, ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। এসআইআরে বেছে বেছে টার্গেট করা হচ্ছে, ভারতীয়দের নাম বাদ যেন না যায়, মন্তব্য ফিরহাদ হাকিমের। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য কত সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছেন। কিন্তু কান খুলে শুনে রাখুন, মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন। ভারতীয়দের যেভাবে হ্যারাস করা হচ্ছে যাতে না করা হয়, যে অন্তত বিচারের এর বাণী যেন নীরবে নিবৃতে না কাঁধে, যাতে বিচার পায় সব ভারতীয় যে আমি ভারতীয়, আমার কাছে ভোট অধিকার আছে, এটা আমার সংবিধান আমায় দিয়েছে। এক শ্রেণীর মানুষ, এক ধর্মের মানুষ, এক বর্মের মানুষ তার নাম কেটে দেওয়া হবে, এটা সংবিধান অ্যালাউ করে না। খুশির ঈদেও ভোটার লড়াই, বাংলার এসআইআর এর রেড রোডের নামাজে খড়গহস্ত অভিষেকও। সম্প্রীতির বার্তা দিয়ে বিজেপিকে তুলোধনা করলেন তিনি। ভেদাভেদের রাজনীতি বাংলায় চলবে না, হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। जो लोग सोचता है नाम काट के बेघर करके इस देश से फटका मार के निकालेंगे, भाई को भाई के साथ लड़ाएंगे, गर्दन भी कटेगा तो झुकेगा नहीं। नाम काटना तो दूर का बात, किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू, मुसलमान, सिख, ईसाई, सभी का खून है इस मिट्टी में शामिल। किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। বৃহস্পতিবারের পর শনিবার ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পুজো দিলেন কালীঘাট মন্দিরে, আর তারপর জনসংযোগ। মানুষ পরিবর্তনের পক্ষে, প্রত্যাবর্তনের পক্ষে নয়। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের পর শনিবার ফের প্রচারের ময়দানে। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী।
শনিবার মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। কালীঘাট মন্দিরের কাছেই নকুলেশ্বর মন্দির এবং জগন্নাথ মন্দির, এই দুই মন্দিরেই পুজো দেন বিজেপি প্রার্থী। এরপরেই শুরু জনসংযোগ। বিজেপির প্রবীণ নেতাকর্মীদের বাড়ি যান, কথা বলেন। কর্নেল সব্যসাচী বাগচির বাড়িতেও যান। এরা এখানে জনসংঘের সময় থেকে অনেকেই ভারতীয় জনতা পার্টি, এদের আশীর্বাদ ছাড়া এই যে মিশন সম্পূর্ণ হতে পারে। 8 জন বিশিষ্ট কার্যকর্তার বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে সাগরজির বাড়িতে গেছি, তারপরে নারায়ণজি জৈনজির বাড়িতে গেছি, এখন ওমপ্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা বর্ণময় করে তুলুন এবারে রামনবমীকে। ভবানীপুরে জনসংযোগ, এই সময় সুর চড়ান এক ব্যক্তি। এর জবাবও দেন শুভেন্দু অধিকারী। গণতান্ত্রিক দেশ, সবাই সবার মত প্রকাশ করতে পারে। ভবানীপুরে যদুবাবুর বাজারে ভোলানন্দ আশ্রম, জনসংযোগ সেরে আশ্রমে যান শুভেন্দু অধিকারী, কথা বলেন সাধু সন্তদের সঙ্গে। নিউজ 18 বাংলা। তিনি প্রার্থী হতে চান, আগেই বলেছিলেন। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু, তার গলায় ফের অভিমান। দলের কাছে প্রার্থী হতে চেয়ে আবেদন রিঙ্কুর। বিজেপির জোড়া তালিকায় নাম না থাকায় ক্ষোভ। রাজারহাট নিউটাউনের প্রার্থী নিয়ে আবারও অভিযোগ। একই পরিবারের একাধিক প্রার্থী নিয়েও প্রশ্ন তোলেন রিঙ্কু। টিকিট পাওয়াটা বড় কথা না, বিষয়টা হচ্ছে ন্যায়ের সাথে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা। নিউটাউন বিধানসভাতে যে ক্যান্ডিডেট হয়েছে সে লিগালি অ্যাকিউজড। এখানকার মানুষ কেন এরকম ক্যান্ডিডেটকে মেনে নেবে? আর ভালো কোনো ক্যান্ডিডেট ছিল না। আমার পার্টি থেকে কোনো রকম বেনিফিট নেওয়ার হতো, ঠিক আছে ভাই আমাকে এবার টিকিট দিল না, 5 বছর পরে দিতে পারে, বা আমাকে কমিটিতে একটা বড় কোনো জায়গায় আমাকে নেতৃত্বস্থানীয় জায়গায় রাখতে পারে, আমি তো এটা ভেবে চুপ করে থাকতে পারতাম। কেন আমি আওয়াজ তুলতাম? 294টা সিটের মধ্যে সার্ভে করেছে, 94 জনকে সিলেক্ট করেছে, হয়তো তারা অমিট করে গেছে, খেয়াল করতে পারেনি, কোথাও একটা মিস্টেক হয়ে গেছে। তার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বিধানসভা থেকে ব্যাপারটাকে তুলে ধরা যে ক্যান্ডিডেট সঠিক নয়। দলের সিদ্ধান্তই শেষ কথা বলছেন দিলীপ ঘোষ। পার্টির প্রত্যেকটি কর্মীর অধিকার আছে পার্টির কাছে তার আবদার রাখার। হাজার হাজার লোক আর টিকিটের জন্য বিধানসভায় অ্যাপ্লিকেশন করেছে, উনিও করেছেন। তো পার্টি দেবে কি দেবে না সেটা পার্টির ব্যাপার, ওনার ব্যক্তি স্বাধীনতা আছে। উনি আগে থেকেই পার্টিতে ছিলেন কর্মী, আমি একজন পার্টির কর্মী, তো সেই হিসেবে অনেকেই চেয়েছেন, কেউ পেয়েছেন কেউ পাননি। ব্যারাকপুরে পথে প্রচারে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। ভোটের নাম ঘোষণার পর প্রথমবার রবিবাসরীয় প্রচার রাজের। ব্যারাকপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কালীনিবাস এলাকায় জনসংযোগ তার। প্রথম আমাদের 1 নম্বর ওয়ার্ড, ব্যারাকপুর 1 নম্বর ওয়ার্ড থেকে আমাদের ডোর টু ডোর প্রচার শুরু হচ্ছে। আমরা মানুষের বাড়ি বাড়ি যাব এবং আমার মনে হয় মানুষ খুব এক্সাইটেড, এখানকার মানুষজন, যে আমরা কখন আসবো, আমাদের সঙ্গে দেখা হবে তাদের। দেখো প্রচুর কাজ করা হয়েছে ব্যারাকপুর জুড়ে এবং আরো কাজ আছে, কাজের শেষ নেই। যে কাজ বাকি আছে সেগুলো হবে, আরো নতুন কাজ হবে। মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে থাকবো। এবার নজর বীরভূমে দুবরাজপুরে পদ্মপ্রচারে চমক। প্রচারে বেরিয়ে ভোটারের দাড়ি কাটলেন বিজেপি প্রার্থী। প্রচারের ফাঁকে ভোটারের দাড়ি কাটলেন অনুপ সাহা। নকশালবাড়ির ছবি দেখাচ্ছি। প্রচারে তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার। চা শ্রমিকদের দাবিকে সামনে রেখে প্রচারে প্রার্থী। চা শ্রমিকদের পিএফ গ্র্যাচুইটি উত্তরের বাগানের বড় সমস্যা, সেই সমস্যাকে ইস্যু করেই জনসংযোগে প্রার্থী। রবিবার সকালে নকশালবাড়ির বেলগাছি চা বাগানে চা শ্রমিকদের নিয়ে মিছিল করলেন তিনি।
চা বাগানের সমস্যা আমি জানি। বেলগাছির মানুষ তৃণমূলের পক্ষে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে এবং বিজেপিকে পরাস্ত আমরা করবই করব, এ ব্যাপারে আমরা নিশ্চিত। অসময় বৃষ্টি, টানা বৃষ্টিতে জলের তলায় আলু চাষের জমি, তার উপর বাজারে আলুর দাম নেই। সমস্যা সংরক্ষণীয়, ক্ষতির আশঙ্কায় কৃষকরা। গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ারে জলের তলায় আলু চাষের জমি, খেতেই পড়ছে পরিশ্রমের ফসল। ক্ষতির আশঙ্কায় কৃষকদের মাথায় বাজ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা শুক্রবার দফায় দফায় ঝড়, শিলাবৃষ্টি। শনিবারও সকাল থেকেই চলছে বৃষ্টি, তাতেই জলের তলায় আলু চাষের জমি। ক্ষতির আশঙ্কায় কৃষকরা। মাঠের অবস্থা এখন পরিকল্পনার বাইরে খারাপ। প্রচুর বৃষ্টি হয়েছে, কালে ঘন্টা 2.5-3 বৃষ্টি হয়েছে। জমিতে এখন প্রচুর আলু আছে। হ্যাঁ, প্রচুর আলু আছে। আলুর কি ক্ষতি হবে? পচে যাবে। শিলাবৃষ্টির সঙ্গে হালকা শিলাবৃষ্টি হয়েছে, কোথাও বেশি হয়েছে, তাই জন্য আলু সমস্ত পচে যাওয়ার আশঙ্কাই বেশি। 1.5 হাত দুয়ার জল, এই জল আর কমবে না? না, এই জল আর কমবে না। 8 বিঘা জমি চলে গেল আমার। 8 বিঘে জমি? 8 বিঘা। এমনি তো দাম কত এখন? এখন কত দাম? বস্তায় তো আমাকে 30 টাকা 40 টাকা। জমির আলু জমি রয়ে যাবে। কিভাবে চাষবাস হবে? কিভাবে? খেতেই পাবেন তাই, আর খেতেই পারবেন তা। দেনা দুনো মিটবে না, দোকানদার মনে করেন কেউ ধার দেবে আর কেউ ধার দেবেন। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি, জলের তলায় চাষের জমি। আলিপুরদুয়ারের জেলা জুড়ে প্রায় 1300 বিঘা জমির আলু নষ্টের আশঙ্কা। বৃষ্টিতে আলু তোলার সুযোগ পাননি কৃষকরা, খেতেই পড়ছে পরিশ্রমের ফসল। আলু খেতে জল খানছে, আলু নষ্ট হয়ে গেছে, সরকার আলু নেয় না। তুই তো আমার মেলা হচ্ছে, ক্ষতি হবে না? আলু তুলিনি। হ্যাঁ, পচে যাচ্ছে তো আলু। এই যে কত আলু পচে গেছে, জল পেলে এলে আলু পচে যাবে তো। হুগলির গোঘাট, আলুর দাম নেই। পরে ভালো দাম পাওয়ার আশায় আলু কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে চাইছেন কৃষকরা। তা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ। স্থানীয় কৃষকদের আলু আগে সংরক্ষণের জন্য নিতে হবে, এই দাবিতে গোঘাটের হাজিপুরে চলল কৃষকদের বিক্ষোভ। শেষে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হলো পরিস্থিতি। আমরা সেই 3 দিনের আলু ঘুরি আজকে এখানে রাতে লাইন দিয়েছি। সারা রাত এই বৃষ্টিতে আমরা লাইনে পড়ে থেকেছি। অতএব আজ দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আলু এসেছে, এমন পরিমাণ, সেই পরিমাণটাই হয়তো আর নিতে পারবে না। তাহলে আমরা এই মাঠের আলুগুলো নিয়ে কোথায় যাব? আমাদের দাবি একটাই চাষি হিসেবে, যে আমাদের মাঠের চাষিদের হাজিপুর অঞ্চলের আলুটা অন্তত সংরক্ষণ করুন। মাঠে আলু পড়ে আছে। যখন আলুর দাম বাড়া ছিল তখন সরকার বর্ডার ঘিরে দিয়েছিল, আলু যেতে দেয়নি। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও আলু যেতে দেয়নি, তখন চাষি লস খেয়েছে, এখনো চাষি লস খাচ্ছে। নিউজ 18 বাংলা।